অ্যামাজনে ব্যবসা করার খরচ কত? লাস্ট কিছুদিন ধরে আমরা একটা প্রশ্ন ফ্রিকোয়েন্টলি পাচ্ছি। ভাই, অ্যামাজনের ব্যবসা করতে কত টাকা লাগে? আপনার অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করতে প্রথমে কত টাকা লাগবে সেটা জানাটা খুব জরুরি। বেশিরভাগ মানুষ ই কমার্সে ফেল করে কারণ তারা প্রপার ইনফরমেশনটা জানে না। মনে রাখা উচিত, অ্যামাজনে ব্যবসা করার জন্য একটি নির্দিষ্ট সেফ বাজেট দরকার। এখন প্রশ্ন করতে পারেন, তাহলে স্টার্ট আপ ক্যাপিটাল কত বা মিনিমাম কত টাকা দিয়ে আপনার শুরু করা উচিত? তাই এই ভিডিওতে আমরা দেখাবো কোন জায়গায় কত টাকা খরচ হয় যদি আপনি একটা অ্যামাজন এফবিএ বিজনেস শুরু করতে চান, এবং ভিডিওর শেষেই আপনি জানতে পারবেন টোটাল কত টাকা বাজেট আপনার দরকার হতে পারে একটা অ্যামাজন বিজনেস শুরু করতে। তাহলে চলেন শুরু করি। প্রথমেই হলো অ্যামাজনে ব্যবসা শুরুর খরচ। শুরুতেই আসে আপনার প্রোডাক্টের খরচ, মানে কস্ট অফ গুডস সোল্ড, সিওজিএস। আপনার সবচেয়ে বেশি খরচ হবে প্রোডাক্ট কেনার পেছনে। আপনার প্রাথমিক বাজেটের বেশিরভাগই চলে যাবে প্রোডাক্ট ইনভেন্টরি কেনার পেছনে। আপনি যে প্রোডাক্টটি সেল করতে চাচ্ছেন সেটার প্রতি ইউনিটে কেনার দাম যদি হয় $10, আর প্রথমে যদি 100 ইউনিট এফবিএ ওয়্যারহাউসে পাঠাতে চান, তাহলে মনে মনে হিসাব করলেই 100 গুণ 10 সমান $1000 একটি খরচ পেয়ে যাচ্ছি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ টার্ম মনে রাখতে হবে, আর সেটা হচ্ছে ল্যান্ডেড কস্ট। আপনার প্রোডাক্ট সাপ্লায়ারের কাছ থেকে কিনে লেবেলিং করে গুছিয়ে অ্যামাজনের এফবিএ ওয়্যারহাউসে ফুলফিলমেন্ট সেন্টারগুলোতে পৌঁছানো পর্যন্ত যা খরচ হয় সেটাই ল্যান্ডেড কস্ট। শিপিং বা ফ্রেট খরচ বাবদ প্রতি চালানে আপনার $50 থেকে $150 খরচ হতে পারে। তবে আপনি যদি একসাথে অনেক বেশি প্রোডাক্ট পাঠান, তাহলে প্রতি ইউনিটের শিপিং খরচ কমে আসবে, যা আপনার ল্যান্ডেড কস্ট অপটিমাইজ করতে সাহায্য করে। শুরুর সময়ও অন্যান্য ছোটোখাটো খরচ আছে। প্রোডাক্ট কেনার বাইরেও কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ খরচ আছে। একটি হচ্ছে বারকোড বা ইউপিসি কেনার খরচ। আপনার প্রোডাক্ট অ্যামাজনে লিস্টিংয়ের জন্য এটি দরকার। GS1 থেকে এটা কিনতে প্রায় $30 মতো খরচ হতে পারে। আরেকটা খরচ চলে আসতে পারে প্রোডাক্ট স্যাম্পল পরীক্ষা করতে গেলে। আপনি যে প্রোডাক্ট অ্যামাজনে বিক্রি করেন সেটার গুণগত মান পরীক্ষা বা যাচাই করার জন্য স্যাম্পল অর্ডার করাটা মাস্ট। এতে $50 মতো খরচ হতে পারে। কারণ কি, আপনি কখনোই চাইবেন না নিম্নমানের প্রোডাক্ট অ্যামাজনে সেল করতে। তাই এই ছোট খরচটি পারে আপনাকে বড় ধরনের ক্ষতির হাত থেকে বাঁচাতে। এরপর আসা যাক প্রতি মাসের ফিক্সড কস্টের বিষয়। অ্যামাজনে 2টি সেলার প্ল্যান আছে। আপনার ব্যবসার ধরন অনুযায়ী কোনটা নেবেন সেই সিদ্ধান্তটাই আপনার এই মাসিক খরচের মূল ভিত্তি। ইন্ডিভিজুয়াল ভার্সেস প্রফেশনাল প্ল্যানের হিসাব। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল সেলার প্ল্যান। এতে কোনো মাসিক ফি লাগে না, কিন্তু আপনি যখনই একটি আইটেম বিক্রি করবেন তখন প্রতি আইটেমের জন্য আপনাকে $0.99 করে ফি দিতে হবে। কম ভলিউমে যারা বিক্রি করবেন তাদের জন্য এটি ভালো। আরেকটা হচ্ছে প্রফেশনাল সেলিং প্ল্যান। এর জন্য প্রতি মাসে $39.99 ফিক্সড সাবস্ক্রিপশন ফি দিতে হয়। তবে এই প্ল্যানে প্রতি আইটেমে রেফারেল ফি বাদে এক্সট্রা কোনো চার্জ দিতে হয় না। সো সেলার প্ল্যান চুজ করার ক্ষেত্রে আপনার ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 40 ইউনিট। কারণ আপনি যদি মাসে 40টা বা তার কম ইউনিট বিক্রি করেন তবে ইন্ডিভিজুয়াল প্ল্যানই লাভজনক। কারণ 40 ইউনিটের জন্য $0.99 করে দিলে আপনার খরচ হয় $39.60। কিন্তু আপনি যদি মাসে 41টা বা তার বেশি ইউনিট বিক্রি করতে চান, তবে $39.99 ফিক্সড ফি দিয়ে প্রফেশনাল প্ল্যান নেওয়াটাই ভালো। কিন্তু শুধু ফিয়ের হিসাব না, আরও বড় ব্যাপার আছে। প্রফেশনাল প্ল্যান নিলে আপনি বাই বক্সে কম্পিটিশন করার সুযোগ পাবেন। বাই বক্স মানে হলো প্রোডাক্ট পেজের সেই জায়গাটা যেইখান থেকে বেশিরভাগ কাস্টমার সরাসরি প্রোডাক্ট কিনে। বাই বক্স না পেলে আপনার বিক্রি খুব কমে যেতে পারে। তাই 41টির কম বিক্রি করলেও অনেকে প্রফেশনাল প্ল্যান নেন, কারণ এটি ব্যবসার গ্রোথের জন্য খুবই কার্যকর। এখন আসা যাক প্রোডাক্ট রিসার্চ সফটওয়্যারের খরচ। অ্যামাজনে সফল হতে গেলে মার্কেট বা প্রোডাক্ট রিসার্চ এবং ইনভেন্টরি ম্যানেজ করার জন্য কিছু পেইড টুল বা সফটওয়্যার দরকার। এটিও আপনার মাসের বা বছরের ফিক্সড ওভারহেড খরচের মধ্যে পড়ে। হিলিয়াম 10 মতো জনপ্রিয় অ্যানালিটিক্স টুলের জন্য মাসে $39 থেকে $279 পর্যন্ত খরচ হতে পারে। জাঙ্গল স্কটের খরচ মাসে $29 থেকে শুরু করে $129 মতো। এরকম যত বেশি টুল ব্যবহার করবেন খরচও ততই বাড়বে। এভাবে আপনার মাসে খরচ $300 বা তার বেশিও চলে যেতে পারে। এই খরচটা আপনার পকেটে টান ফেললেও এই টুলগুলো সঠিকভাবে ব্যবহার করতে জানলে
রাইট প্রোডাক্টটি খুঁজে পাওয়া এবং অ্যাডভার্টাইজিংয়ের স্কিল বাড়াতে সাহায্য করবে। নাম্বার 3, রেফারেল ফি। রেফারেল ফি সাধারণত বিক্রয় মূল্য বা সেলস প্রাইসের একটি নির্দিষ্ট পার্সেন্টেজ হিসাব করে বের করতে হয়। ক্যাটাগরি ভেদে এটি 8% থেকে 45% পর্যন্ত হতে পারে, তবে বেশিরভাগ সেলারই গড়ে প্রায় 15% দেন। হোম অ্যান্ড কিচেনের মতো ক্যাটাগরিতে সাধারণত 15% ফি লাগে। গ্রোসারি ক্যাটাগরিতে $15 কম দামের প্রোডাক্টের জন্য 8%, আর $15 বেশি দামের প্রোডাক্টের জন্য 15% রেফারেল ফি দিতে হয়। অনেক ক্যাটাগরিতে 30 সেন্টসের মিনিমাম রেফারেল ফি থাকেই। মানে যদি আপনার প্রোডাক্টের দাম কম হয় এবং 15%-এর হিসাব করলে $0.30 কম হয়, তবুও অ্যামাজন কমপক্ষে $0.30 কেটে রাখবে। দ্য রিফান্ড অ্যাডমিনিস্ট্রেশন ফি। যদি কোনো কাস্টমার রিফান্ড চায় তাহলে অ্যামাজন আপনার কাছ থেকে নেওয়া রেফারেল ফিটা ফিরিয়ে দেয়, কিন্তু প্রশাসনিক খরচ বা অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে কিছু টাকা রেখে দেয়। এই ফি হলো $5 অথবা আসল রেফারেল ফি এর 20%, এই দুইটার মধ্যে যেটা কম। ধরুন আপনার আইটেম রেফারেল ফি ছিল $10, অ্যামাজন রিফান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফি হিসাবে এর 20% অর্থাৎ $2 রেখে দেবে। এর মানে হলো বিক্রি না হলেও একটা ছোট লোকসান আপনার হচ্ছে যখন আপনার রিটার্ন রিকোয়েস্ট আসতেছে। এরপর আসবে FBA ফুলফিলমেন্ট ফি। এই খরচটা নির্ভর করে আপনার প্রোডাক্টের সাইজ এবং ওজনের উপর ভিত্তি করে। যেমন লার্জ স্ট্যান্ডার্ড সাইজ 2 থেকে 3 পাউন্ড ওজনের প্রোডাক্টের জন্য FBA ফি কম বেশি $6 হতে পারে পার মান্থ। আপনার প্রোডাক্টের প্যাকেজিং সামান্য পরিবর্তন হলেই খরচ আরও বেড়ে যেতে পারে। তাই প্যাকেজিং এমনভাবে করতে হবে যেন সবসময় কম FBA ফি লাগে। অ্যামাজনের একটি বিশাল গাইডলাইন দেওয়া আছে কোন সাইজের কোন কোন প্রোডাক্টের জন্য ফি কেমন সেটা এখান থেকে জানা যায়। আমরা এই লিঙ্কটা নিচে দিয়ে দেব যাতে আপনার প্রোডাক্টের জন্য সঠিক ফিটা আপনি খুঁজে বের করতে পারেন। ইনবাউন্ড প্লেসমেন্ট ফি 2024 সালের 1 মার্চ থেকে এই নতুন ফি শুরু হয়েছে। এর মাধ্যমে অ্যামাজনে আপনার ইনভেন্টরিকে কাস্টমারদের কাছাকাছি রাখার জন্য তাদের বিভিন্ন ওয়্যার হাউসে ছড়িয়ে দিতে যে খরচটা হয় সেটা নেয়। নাম্বার 5, মান্থলি স্টোরেজ ফি। আপনার প্রোডাক্ট অ্যামাজনের ওয়্যার হাউসে রাখতে মান্থলি এই খরচটা আপনাকে পরিশোধ করতে হবে। স্টোরেজ ফি আপনার ইনভেন্টরি কত জায়গা দখল করে আছে তার উপর ভিত্তি করে হিসাব করা হয় এবং বছরে 2 বার পরিবর্তন হয়। জানুয়ারি টু সেপ্টেম্বর স্ট্যান্ডার্ড সাইজ প্রোডাক্টের জন্য $0.78 প্রতি কিউবিক ফুট। অক্টোবর টু ডিসেম্বরের পিক সিজন, সো ছুটির সিজনের কারণে এই সময় ফি অনেক বেড়ে যায়। স্ট্যান্ডার্ড সাইজ প্রোডাক্টের জন্য এইটা বেড়ে $3.63 প্রতি কিউবিক ফুট হয়ে যায়, অর্থাৎ বছরের শেষ 3 মাসে আপনার স্টোরেজ ফি প্রায় 3 গুণ হয়ে যাবে। এইজড ইনভেন্টরি সারচার্জ। অ্যামাজন চায় না আপনার প্রোডাক্ট তাদের ওয়্যার হাউসে অলসভাবে পড়ে থাকুক, তাই যদি কোনো ইনভেন্টরি বেশি দিন ধরে পড়ে থাকে তবে অ্যামাজন মাসিক স্টোরেজ ফি তার উপর অতিরিক্ত চার্জ বা জরিমানা বসিয়ে দেয়। 271 থেকে 300 দিনের জন্য প্রতি কিউবিক ফুটে $5 এবং 45 সেন্টস অতিরিক্ত সার্চ চার্জ যোগ হবে, আর 365 দিন প্লাসের জন্য পার কিউবিক ফুটে $6.90 অথবা 15 সেন্ট প্রতি ইউনিট, যেটা বেশি সেইটাই আপনার চার্জ হবে। এখানে আপনার মনে রাখতে হবে সাধারণ মান্থলি ফি ছিল 78 সেন্ট, কিন্তু সেটা 1 বছরের বেশি সময় পড়ে থাকায় ফি প্রায় 9 গুণ বেড়ে যাচ্ছে। তাই একজন সেলারের সবচেয়ে বুদ্ধিমান কাজটা হবে যদি তার ইনভেন্টরি 270 দিনের কাছাকাছি পৌঁছে যায় সেটি খুব দ্রুত ডিসকাউন্টে সেল করে দেওয়া অথবা অ্যামাজন ওয়্যারহাউস থেকে সরিয়ে নেওয়া। নাম্বার 6, মার্কেটিং বা PPC পেপার ক্লিক। অ্যামাজনের নতুন প্রোডাক্টের বিক্রি বাড়াতে হলে পিপিসির বিজ্ঞাপন দেওয়াটা মাস্ট। আপনি যখন বিজ্ঞাপন দিতে যাবেন তখন প্রতি ক্লিকের জন্য আপনার একটি খরচ দিতে হয়, যাকে কস্ট পার ক্লিক বা CPC বলে। বর্তমানে অ্যামাজনের গড় CPC প্রায় $1.04, তবে কিছু কম্পিটিটিভ প্রোডাক্টের জন্য CPC $6 বেশিও হতে পারে। সাধারণত আপনার টোটাল বিক্রির 5% থেকে 15% বিজ্ঞাপনের পিছে খরচ হয়। যদি আপনার প্রফিট কম থাকে এবং অ্যাডভার্টাইজিং কস্ট বেশি হয়ে যায় তবে আপনার প্রোডাক্ট বিক্রি করলেও লস হতে পারে। তাই অ্যাডভার্টাইজিং স্কিল বাড়ানোই আপনার নেট প্রফিট ধরে রাখার মূল চাবিকাঠি। ব্যবসায়িক ইন্স্যুরেন্স খরচ। প্রফেশনাল সেলারদের জন্য অ্যামাজনের প্ল্যাটফর্মে বিক্রি করতে গেলে ব্যবসায়িক বীমা বা লায়াবিলিটি ইন্স্যুরেন্স থাকা আবশ্যক। এর জন্য আপনাকে কমপক্ষে 1 মিলিয়ন কভারেজ রাখতে হবে। এর জন্য আপনার মান্থলি $40 থেকে $50 খরচ হতে পারে। এবার আসি সব মিলিয়ে খরচটা কত।
সব খরচ বাদ দেওয়ার পর আপনার হাতে কত টাকা থাকে সেটা জানা সবচেয়ে জরুরি। শুধু গ্রস প্রফিট দেখলে ভুল হবে, আপনাকে নেট প্রফিট দেখতে হবে। ধরুন একটি প্রোডাক্ট আপনি $19.99 বিক্রি করছেন, ল্যান্ডেড কস্ট $5, রেফারেল ফি $3, FBA ফি $6.30, তবে গ্রস প্রফিট হচ্ছে $5.69। কিন্তু আসল লাভ বা ট্রু নেট প্রফিট জানতে হলে বিজ্ঞাপন, সফটওয়্যার আর ইন্স্যুরেন্সের খরচও যোগ করতে হবে। যদি আপনার বিজ্ঞাপনের খরচ খুব বেশি হয় তবে এই $5.69 লাভও লোকসানে পরিণত হতে পারে। এখন প্রশ্ন আসতে পারে, কত লাভ করা সম্ভব? অ্যামাজনের সাকসেসফুল সেলাররা সাধারণত 20%-এর কাছাকাছি নেট প্রফিট মার্জিন ধরে রাখতে পারেন। খুব ভালো প্রাইভেট লেভেল প্রোডাক্ট হলে 25% থেকে 30% বা তার বেশিও লাভ করা সম্ভব। একজন নতুন সেলার হিসাবে আপনার লক্ষ্য হওয়া উচিত যেন সব খরচ বাদেও কমপক্ষে 20 থেকে 30% নেট প্রফিট থাকে। তো সব হিসাবের পরে একটি ভালো এবং টেকসই অ্যামাজন FBA বিজনেস শুরু করার জন্য আপনার মোটামুটি $2,500 থেকে $5,000 মতো বাজেট রাখা উচিত। এই টাকাটা থাকলে আপনি প্রোডাক্ট কেনা, শিপিং এবং আনুষঙ্গিক খরচগুলো সামলাতে পারবেন। অনেকে $500 থেকে $1,000 দিয়েও শুরু করে, কিন্তু এই রাস্তায় রিস্ক অনেক বেশি। কারণ কম প্রোডাক্ট কিনলে আপনার কেনা দাম অর্থাৎ পার ইউনিট কস্ট বেড়ে যায়, আর মার্কেটে কম্পিটিশন দিতে কষ্ট করতে হয়। সো এই পুরো ব্লুপ্রিন্ট ভালোভাবে বুঝে প্রোডাক্টের দাম ঠিক করুন, ইনভেন্টরি দ্রুত বিক্রি করুন আর অ্যাডভার্টাইজিং কস্ট কমিয়ে আনুন। ইনশাল্লাহ এই খরচগুলো সঠিকভাবে সামলাতে পারলে আপনার অ্যামাজন বিজনেস লাভজনক হবে। আর আপনার অ্যামাজন বিজনেসের সবচেয়ে মূল্যবান রিসোর্স হচ্ছে ইকম ক্লিপস একাডেমি। এখানে আপনি পাবেন আমাদের 15 বছরের গ্লোবাল অ্যামাজন এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তৈরি করা অ্যামাজন স্কিল লার্নিং কোর্স, যা আপনাকে প্রতিটি বিষয়ে ধাপে ধাপে শেখাবে। এছাড়াও আপনার অ্যামাজন বিজনেসের কোনো বিষয় নিয়ে যদি সহায়তা লাগে, আপনি স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ বা কল দিয়ে সরাসরি কথা বলতে পারবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, শান্তিতে থাকবেন।